নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের প্রতিবেদন 2024-এর লোকসভা নির্বাচনের জন্য বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী রেখা পাত্রকে নিয়ে আজকের প্রতিবেদন। দেখুন, প্রথম কথা যে এই গ্রাম্যবধূ সন্দেশখালির প্রতিবাদী মুখ, সেই গ্রাম্যবধূকে বিজেপি প্রার্থী করেছে। তার উপর এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেখা পাত্রর সঙ্গে কথা বলেছেন, সেই কথা ইতিমধ্যে ভাইরাল, আপনারা সকলেই জানেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোণে কোণে সেই কথা সবাই এখন শুনছেন, বা আমরা হিন্দি নিউজ চ্যানেলে দেখছি, আমরা বাংলা নিউজ চ্যানেলে দেখছি, অনেক নিউজ চ্যানেলে সেই কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। সেই রেখা পাত্র এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে কথা হয়েছে। তো তারপরে আজকে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা জায়গাতে আজকে গেছেন রেখা পাত্র, তাকে দেখার জন্য বিজেপি কর্মী তথা সাধারণ জনগণ, সাধারণ ভোটাররা একটা যে উৎসাহ দেখিয়েছেন, নদীর পাড়ে ভিড় করে দাঁড়িয়ে আছেন, কখন রেখা পাত্র আসবেন, তাকে শুভেচ্ছা জানাবেন, তাকে কাছে পাবেন, তাকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করে নেওয়া, তাকে মালা দিয়ে বরণ করে নেওয়া, তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো, অনেক কিছু আমরা দেখেছি বা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এই রেখা পাত্রকে নিয়ে কি উন্মাদনা, কি উচ্ছ্বাস, সেটা আপনারা সকলে দেখেছেন আজকে। এখন বলার বিষয় এটা যে তার ভেতরে অনেক মানুষ যে বলছেন যে শিক্ষা দেখুন, শিক্ষা সবকিছুর মাপকাঠি সবসময় হয় না, এটা আপনারা সকলেই জানেন। অনেক শিক্ষিত লোককে আমরা দেখেছি পার্লামেন্টে, তারা কি ধরনের কাজ করেছেন, দেশের ভালো করেছেন নাকি খারাপ করেছেন সেটা আপনারা সকলে জানেন, সে নামটা বলতে আমি চাইছি না। তারপরে এখানে যদি দেখা যায় যে সন্দেশখালি, যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই সন্দেশখালিতে যখন আন্দোলন চলছে, সন্দেশখালি যখন নির্যাতিতারা আন্দোলন করছেন, তখন কেন্দ্রে যখন এই বসিরহাট লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন নুসরাত জাহান, তিনি একবারের জন্যে সন্দেশখালিতে আসেননি। সংবাদ মাধ্যম যখন জিজ্ঞাসা করেছে, প্রশ্নের উত্তরে বলেছেন সেখানে 174 ধারা চলছে। তাহলে আপনারা কি বলবেন? 144 ধারা না বলে তিনি বলছেন 174 ধারা। তাহলে নুসরাত জাহান একজন শিক্ষিতা মহিলা, সিনে আর্টিস্ট, অনেক সিনেমাতে আপনারা দেখেছেন, টিকটকেও আপনারা দেখেছেন, তিনি এমপি। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। শিক্ষিতা মহিলা, এমপি, কিন্তু তিনি পার্লামেন্টে গিয়ে কতটা কি প্রশ্ন উত্তরে ভাগ নিয়েছেন বা কতদিন উপস্থিতির হার তার কতটা, সেটা আমাদের এখনো অজানা। কিন্তু এই রেখা পাত্র একজন মাটির মানুষ, তাকে বিজেপি প্রার্থী করে চমক যে একটা দিয়েছে, এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। অনেক সোশ্যাল মিডিয়াতে, অনেক ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা অনেকদিন আগে শুনছিলাম যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায়, পশ্চিমবঙ্গের জন্য যে দ্বিতীয় প্রার্থীর তালিকা, সেই তালিকাতে চমক থাকতে পারে। এক চমক আমরা দেখেছি যে প্রাক্তন বিচারপতি তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু আমার ব্যক্তিগত মত যেটা, সেটাই বলছি যে চমক যেটা বলতে হবে,
এই বিজেপি চমক দিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে প্রার্থী করে। যেমন চমক আমরা দেখেছিলাম 2021 সালের বিধানসভা নির্বাচনে, আপনাদের অনেকের মনে থাকবে, তখন চমক হিসাবে আমরা সালতোরা কেন্দ্র থেকে যখন চন্দনা বাউরির নামটা ঘোষণা হয় 2021 বিধানসভা নির্বাচনের জন্য, তখন চন্দনা বাউরিকে কেউ চিনত না। অনেকে তখন জিজ্ঞাসা করেছে চন্দনা বাউরি কে। তিনিও একজন মাটির মানুষ ছিলেন বা আছেন। সেই মাটি থেকে উঠে আসা চন্দনা বাউরি তিনি এখন বিধানসভাতে এমএলএ হয়েছেন, বিধানসভাতে আসেন। আজকে চন্দনা বাউরি আমাদের যে সংরক্ষিত যে আসন থেকে জিতে আসা, সেখানে একটা মুখ চন্দনা বাউরি। আমরা সংবাদ মাধ্যমের সামনে চন্দনা বাউরিকে এখন ভালোই কথা বলতে দেখি। তার থেকে বড় কথা যেটা, সেই চন্দনা বাউরি এতটা পরিপক্ক হয়েছে বা বিজেপি এতটা সম্মান দিচ্ছে যে আজকে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে জানতে পারবো যে অমিত শাহ যখন ধর্মতলাতে সভা করেছিলেন, সেই সভাতে বক্তব্য রাখার জন্য সুযোগ হয়েছিল চন্দনা বাউরির। আর সেই সভাতে যে মহানতা দেখিয়েছিলেন চন্দনা বাউরি, সবার নজর কেড়েছিল। আপনাদের মনে থাকবে সেই সভাতে কভার করতে আমিও গেছিলাম, আমিও ভিডিও করেছিলাম। যখন যখন বক্তব্য রাখছেন চন্দনা বাউরি, পাশে যে মসজিদ, সেই মসজিদ থেকে আজান শুরু হয়েছে। চন্দনা বাউরি সঙ্গে সঙ্গে তার নিজের বক্তব্য থামিয়ে দিলেন বা বন্ধ করলেন। আজান শেষ হলো, নিজের বক্তব্য আবার শুরু করলেন। এই যে নিজে এক ধর্মের বা অন্য ধর্মের যে আজান বা উপাসনা চলছে, সেটাকে সম্মান জানানো, এই যে মহান কাজ চন্দনা বাউরি করেছিলেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষ সে যে পার্টি করুক না কেন, সবাই কিন্তু চন্দনা বাউরিকে বাহবা জানিয়েছিলেন যে না, বুদ্ধি পরিচয় দিয়েছে। তো এখানে আবার আজকে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির যে চমক, এই রেখা পাত্র, শিক্ষার কথাটা বারবার আসে। অনেকে বলেন, যেখানে আমরা দেখছি যে 144 জায়গায় 174 বলছেন, তিনিও শিক্ষিতা মহিলা। আমরা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি এর আগেও যে অনেক লেখাপড়া না জানা লোকও রাজনৈতিক ক্ষেত্রে কোথাও এমএলএ হয়েছেন, কোথাও এমপি, রাজ্যসভার এমপি হয়েছেন, অল্প শিক্ষিত লোকে হয়েছেন। তো এখানে শিক্ষা আর প্রতিবাদ, যে প্রতিবাদটা রেখাপাত্র দেখিয়েছে, সেই প্রতিবাদ বা সামনের সারিতে আসা, এই প্রতিবাদ আজকে রেখাপাত্রকে এই জায়গায় এনে পৌঁছেছে বলে হয়তো মনে করা যেতে পারে। দেখুন, রেখাপাত্র আজকে শুধু বসিরহাট লোকসভার প্রার্থী নয়, মনে করা যেতে পারে যে সন্দেশখালির আন্দোলনটা প্রত্যেকটা বিজেপির নির্বাচনী সভাতে এই আন্দোলনের কথা, এই নির্যাতনের কথা, এই প্রতিবাদের কথা কিন্তু সব মঞ্চে হয়তো আমরা শুনলেও শুনতে পারবো। নরেন্দ্র মোদী যতবার রাজ্যে এসেছেন, ততবার কিন্তু এই সন্দেশখালির কথা বলেছেন। এই 2024 নির্বাচনকে সামনে রেখে যে 4 বার এসেছেন পশ্চিমবঙ্গে, আমরা আরামবাগে, কৃষ্ণনগরে, বারাসাতে, শিলিগুড়িতে, সব জায়গাতে কিন্তু আমরা শুনেছি এই সন্দেশখালির মা বোনদের কথা, সন্দেশখালির যে নির্যাতন হয়েছিল, মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, সে অত্যাচারের কথা
আমরা কিন্তু প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি। তো বিজেপি হয়তো এই সন্দেশখালিকে সামনে রেখে 2024-এ অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের যে কটা লোকসভা কেন্দ্র আছে সব লোকসভা কেন্দ্রের এই প্রচারটাকে সামনে রেখেই এগোবে বলে মনে করা যেতে পারে। আপনাদের মনে কি বলে? আপনাদের মূল্যবান মতামত কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী দিনে কি হতে পারে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে, সেটা আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন।